সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি এবং এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা কিভাবে ট্রেড করতে পারবো আজকের ভিডিওয়ে সেটাই ডিসকাস করব। তবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বোঝানোর জন্য আমি কয়েকটা স্টকের কথা ভিডিওর মধ্যে হয়তো উল্লেখ করব, তবে সেই সব স্টকগুলোর কোনো রকম সেল বা বাই রেকমেন্ডেশন নেই। আমার এই চ্যানেলে আমি শুধু এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো করি, তাই আজকের ভিডিওয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বোঝানোর জন্য ভিডিওর মধ্যে কয়েকটা স্টকের নাম উল্লেখ করে আছি, কিন্তু সেই সব স্টকগুলোর কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন নেই। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা। যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পৌঁছে যাবে। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হলো একটা জোন। সাপোর্ট এখানে বলতে কি বোঝাচ্ছে? সাপোর্ট হচ্ছে যে এরিয়াটায় প্রচুর মানুষ এসে সেখানে বাই করতে শুরু করে। যখন প্রচুর মানুষ একটা প্রাইজের কাছে বাই করে তখনই সেখানে সাপোর্ট তৈরি হয়। যে কোনো অ্যাসেটস ক্লাসে, সেটা সোনা, গোল্ড, সিলভার, শেয়ার, বন্ড, অয়েল, যে কোনো অ্যাসেটস ক্লাসের ক্ষেত্রেই আমরা দেখব যে প্রাইজের কাছে প্রচুর মানুষ এসে সেই অ্যাসেটস ক্লাসকে বাই করছে সেটাই তার সাপোর্ট এরিয়া তৈরি হয়। একটা উদাহরণ হিসেবে যদি দেখি, HUL এর শেয়ারের এখন কারেন্ট প্রাইস চলছে 2350 টাকা। আমরা হঠাৎ দেখলাম HUL এর প্রাইস 1800 টাকার কাছে চলে এলো। তখন আপনি হয়তো মনে করছেন যে স্টকটা বাই করবেন। আপনার মতন কিন্তু অনেক মানুষ এই প্রাইসে স্টকটা বাই করতে চাইছে, অর্থাৎ তখন এই স্টকের ডিমান্ড অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং সেই প্রাইসটা তখন একটা সাপোর্ট এরিয়া তৈরি করছে। স্টকটার ডিমান্ড অনেক বেড়ে যাচ্ছে, সবাই সেখানে বাই করতে চাইছে, কিন্তু শেয়ারের সংখ্যা লিমিটেড। তাই কিন্তু শেয়ারের ডিমান্ড বেড়ে যাওয়ার ফলে শেয়ারের প্রাইস কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, তখন শেয়ারের প্রাইস ওপরের দিকে চলে যাবে। এবারে যারা বাই করলো, যখনই শেয়ারের প্রাইস অনেকটা ওপরের দিকে চলে গেল তখন কিন্তু তারা সেলের জন্য চিন্তা করছে। সে জায়গায় সেলাররা তখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং তখন সেখানে সেল করছে। সেই একটা রেজিস্ট্যান্সের জায়গায় পৌঁছে গেল, যে জায়গাটায় এসে সাপ্লাই হচ্ছে, স্টকটার মধ্যে সাপ্লাইটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ সেলাররা অ্যাক্টিভ হয়ে সেখানে সেল করছে, সেই জায়গাটা কি বলা হচ্ছে? রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সের জায়গায় কিন্তু সাপ্লাই বেড়ে যাওয়ার ফলে স্টকের দাম আবার নিচের দিকে চলে এলো। অর্থাৎ সাপোর্ট হচ্ছে বায়াররা বসে আছে বাই করার জন্য, আর রেজিস্ট্যান্স হচ্ছে সেলাররা অ্যাক্টিভ আছে, তারা সেখানে সেল করবে বলে। আমরা মার্কেটের মধ্যে অনেক সময় দেখি যে ইন্ডেক্স বা স্টকের মধ্যে যে কোনো অ্যাসেটস ক্লাসে আমরা দেখতে পাই যে হিউজ সেলিং এসেছে। সেখানে একের পর এক সাপোর্টকে ব্রেক করে স্টক হোক, ইন্ডেক্স হোক বা যে কোনো অ্যাসেটস ক্লাসই হোক, দেখি সেখানে নিচের দিকে চলে আসছে। তখন কিন্তু সেখানে সবাই সেল করছে, কেউ বাই করছে না। তার জন্যই স্টকের প্রাইস বা ইন্ডেক্সে আমরা দেখতে পাই প্রচুর সেল হচ্ছে এবং সেখানে একটার পর একটা সাপোর্টকে ব্রেক করে স্টক বা ইন্ডেক্স নিচের দিকে চলে আসছে। আমরা এটাও দেখি যে রেজিস্ট্যান্সের কাছে এলো, কিন্তু সেখানে বায়াররা অ্যাক্টিভ হয়ে স্টকটাকে আবার ওপরের দিকে নিয়ে যাচ্ছে। তার মানে রেজিস্ট্যান্সকে ব্রেক করে আবার বায়াররা অ্যাক্টিভ হয়ে নতুন রেজিস্ট্যান্সে নিয়ে যাচ্ছে। এইভাবে আমরা দেখতে পাই যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে R1, R2, R3 পর্যন্ত বা আরও বেশি ওপরের দিকে, মানে বায়াররা স্টকের বা ইন্ডেক্সকে ওপরের দিকে নিয়ে যায়। যেরকমভাবে তারা সেল করে, হিউজ সেল করে একের পর এক সাপোর্টকে ব্রেক করে নিচের দিকে নিয়ে এসেছিল, সেখানে S1, S2, S3 এইভাবে আমরা বলতে পারি এক একটা সাপোর্টকে ব্রেক করে নিচের দিকে নিয়ে এসেছিল, সেভাবে কিন্তু রেজিস্ট্যান্সকেও ব্রেক করে তারা শেয়ারের প্রাইসকে ওপরের দিকে নিয়ে যেতে পারে। তো আমরা যদি এই জিনিসটা একটা চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করি,
আমি এখানে এইচডিএফসি ব্যাংকের 15 মিনিটসের চার্ট ওপেন করেছি, কারণ আমরা ট্রেডিংয়ের জন্য বুঝছি, সেই জন্য আমরা 15 মিনিটসের চার্টকে ওপেন করেছি। তো এখন এইচডিএফসি ব্যাংকের কারেন্ট প্রাইস চলছে 1801 টাকা। এখানে আমি যে মানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা ড্র করেছি, যে কারেন্ট যে এদের যে সাপোর্টটা রয়েছে সেখানে আমি হাতে এই ড্রটা করেছি। আপনারা চাইলে পিভট টেবল ইন্ডিকেটারে রয়েছে, সেখান থেকে আপনারা ইন্ডিকেটার ইউজ করে পিভট টেবল এই স্টক শেয়ারের মধ্যে চার্টের মধ্যে ফেললে চলে আসবে। তো যাই হোক, এখানে আমি হাতে ড্রটা করেছি। তো এখন কারেন্ট প্রাইস চলছে 1800 টাকা। তো তারই নিচে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা, এই 1773 থেকে 1781, এই জায়গাটা একটা কিন্তু সাপোর্ট রয়েছে। তো যদি স্টকটা এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে কিন্তু আমরা রেজিস্ট্যান্স 1 1840 টাকার কাছে স্টকটা যেতে পারে। আর যদি স্টকটা সাপোর্টটা মেনটেন না করতে পারে তাহলে নিচের দিকের যে লেভেল 1740 তার কাছে চলে আসতে পারে। যদি আমরা দেখি যে স্টকটা তার রেজিস্ট্যান্স ফার্স্ট রেজিস্ট্যান্সটাকে পার করে 1840কে পার করে ওপরের দিকে ট্রেড করতে থাকে, সেক্ষেত্রে আমরা হয়তো দেখব যে 1840 টাকা যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেখানেও ভালোভাবে সাস্টেন করে আবার সেখান থেকে ওপরের দিকে ব্রেকআউট দিল, তাহলে 1880 টাকার কাছে স্টকটাকে আমরা পৌঁছে যেতে দেখতে পারি। সেটা সেকেন্ড রেজিস্ট্যান্সের কাছে পৌঁছালো। এইভাবে যদি 1880-র ওপরেও ট্রেড করে সাস্টেন করতে পারে, সেক্ষেত্রে হয়তো আমরা আবার নতুন করে হাই তৈরি করতে দেখতে পারি। এবারে আবার যদি নিচের দিকে যদি 1773কে মেনটেন না করতে পারে, 1773 থেকে যে 1781 যে সাপোর্টটা আছে সেটা যদি মেনটেন না করতে পারে, তাহলে কিন্তু স্টকটা নিচের দিকে আমরা দেখছি নেক্সট যে সাপোর্টটা আছে S2, সেটা হচ্ছে 1740, সেটার কাছে চলে আসতে পারে। এইভাবে যদি এই সাপোর্টকেও মেনটেন না করে নিচের দিকে আসে, তাহলে কিন্তু তারও নিচে যে সাপোর্ট আছে সেখানে আসতে পারে। এবারে এখানে একটা কথা বলি, যখনই আমরা দেখব ওপরে যদি ওপরে ফার্স্ট যে আমি যেমন বললাম ফার্স্ট রেজিস্ট্যান্সের কাছে চলে গেল, যদি এইটাকে এখানে চলে এলো, কিন্তু এইটাকেও যদি ব্রেক করে ওপরের দিকে সেকেন্ড রেজিস্ট্যান্সের কাছে পৌঁছায়, সেক্ষেত্রে আমাদের কি হবে, তখন এই যে ফার্স্ট যেটা রেজিস্ট্যান্সের কাজ করছিল সেটা তখন সাপোর্ট হয়ে যাবে, আর তখন এই R2 সেটা হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে যাবে। এইভাবে যদি আমরা দেখি নিচের দিকে এই যে 1773 থেকে 1781 যে সাপোর্টটা আছে সেটাকে ব্রেক করে নিচের দিকে চলে এলো, অর্থাৎ দেখা গেল 1740-এর কাছে চলে এলো, তখন 1740টা সাপোর্ট হয়ে যাবে, আর যেটা এখন যেটা সাপোর্টের কাজ করছে অর্থাৎ 1773 থেকে 1781 সেটা তখন রেজিস্ট্যান্স হয়ে যাবে। এইভাবেই কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করে। এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে এইভাবে মেনটেন করে আমরা এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মাধ্যমে ট্রেডিং করতে পারি। এখন যেটা চলছে, যেটা সাপোর্ট রয়েছে সেটা 1773 থেকে 1781, এই সাপোর্ট জোন থেকে যদি ওপরের থেকে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে 1840। যদি 1773 থেকে আমরা দেখি স্টকটা 1840-এর কাছে গিয়ে সেখানে সেলাররা অ্যাক্টিভ হয়ে স্টকটাকে নিচের দিকে আবার এই সাপোর্টের এরিয়ার কাছে নিয়ে আসে এবং সেখান থেকে আবার যদি বাই করে আবার যদি আমরা দেখি 1840-এর কাছে গেল, যখন এই রকম একটা ট্রেডের মধ্যে থাকবে তখন আমরা বলি সাইডওয়েজ ট্রেন্ডে স্টকটা চলছে। তো মোটামুটি এইভাবেই কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেড করে। তবে এখানে একটা কথা বলি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সেও ট্রেড নেবার সাথে সাথে স্ট্রিক্টলি কিন্তু স্টপ লস আমাদের মেনটেন করতে হবে। আর যতটা পারা যাবে আমরা যেখানটা সাপোর্ট নিচ্ছে সেই সাপোর্ট এরিয়ার কাছে যদি আমরা ট্রেডটা নিই এবং স্টপ লস যদি সেখান থেকে আরও 1 থেকে 2% নিচে রাখি, তাহলে কিন্তু আমাদের লসটা কম হবে। তো মোটামুটি আজকের ভিডিওয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা কিভাবে ট্রেড নিতে পারি সেটা নিয়ে আজকের ভিডিওয়ে ডিসকাস করলাম। তো আবারও বলছি, ভালো করে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে বুঝে নিয়ে তারপরই ট্রেড নেবেন। আর এই ভিডিওয়ে আমি যেসব স্টক নিয়ে উল্লেখ করেছি
সেই সব স্টকগুলো কিন্তু কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশন বা সেল রেকমেন্ডেশন নেই, জাস্ট এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে বোঝানোর জন্য আমি এখানে ইউজ করেছি। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।